ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা সুই সুই। সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটা ছোট নৌকা। তাতে প্রায় 10 জন লোক আছে। তারা যাচ্ছে সুন্দরবনের গভীরে মধু আহরণে। এটাই হয়তো বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক পেশার একটি। আমি নিজেও চেপে বসলাম তাদের নৌকায়। নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে আমাদের নৌকা। সামনে শুধুই ধোঁয়াটে বন, আর পেছনে ফেলে এসেছি নিরাপদ পৃথিবী। অজানা গন্তব্যের উদ্দেশ্যেই আজকের এই যাত্রা। জানি না সামনে কি হয়, শুধু ভয়ে বুকটা দুরু দুরু করতেছে। আমাদের মৌয়ালরা প্রস্তুত হচ্ছে। কেউ লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরে নিচ্ছে, কেউ বা আবার তার পায়ে শক্ত খরম পরে নিচ্ছে, কেউ হাতে দা নিচ্ছে। এক একজনের এক এক রকম প্রস্তুতি। আর আমি শুধুই ভাবছি, এই ব্লগটাই বুঝি জীবনের সবচেয়ে বড় রিস্কি ব্লগ। জল ভরা কুমির, ডাঙ্গা জুড়ে বাঘ, আর গাছে রয়েছে অসংখ্য সাপ। এখানে প্রতিটা পদক্ষেপে মৃত্যু লুকিয়ে। এবারই প্রথম মৌয়ালদের সাথে সারা দিনের জন্য যাচ্ছি গহীন সুন্দরবনে। ক্যামেরার সামনে আমি, কিন্তু ভয়টা লুকানো যাচ্ছে না। আর কিছুক্ষণের মাঝেই আমাদের পা পড়বে সেই নিষ্ঠুর অথচ মোহময় জঙ্গলে। মনের ভিতরে শুধু একটাই প্রশ্ন ঘুরতেছে বারবার, সত্যি এই যাত্রা থেকে ফিরে আসবো তো, নাকি এই ভিডিওটাই হতে যাচ্ছে আমার শেষ কাহিনী। গভীর সুন্দরবন থেকে কিভাবে মধু হান্টিং করা হয় সেটাই আজকে আপনাকে দেখানো হবে। সো চলুন বনের ভিতরে ঝাঁপিয়ে পড়ি। আমরা অলরেডি জঙ্গলের ভিতরে উঠলাম। সবার প্রিপারেশন চলছে, পিছনে দিতে পারছেন। এবং আমি কিন্তু আমার যে টি শার্ট চেঞ্জ করে একটা শার্ট গায়ে দিলাম, কারণ হচ্ছে এখন হচ্ছে ফুল হতা শার্ট লাগবে এখানে, তা না হলে মশার আক্রমণে অবস্থা খারাপ হয়ে যাবে। আর সেফটি হিসেবে হাতে আছে, মানে যারা যারা জঙ্গলে উঠবে, যারা যারা জঙ্গলের ভিতরে ঢুকে, প্রত্যেকের হাতে একটা করে এই যে দেশি অস্ত্র থাকা প্রয়োজন। অবস্থা দেখেন, আল্লাহ 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 করো। ঢুকতেই প্রথমে আমরা একটা মৌয়ের বাসার দেখা পেলাম। দেখতে পাচ্ছেন ওই যে ঝোপঝাড়ের ওই পারে দেখা যাচ্ছে মৌয়ের বাসা। তো বাট এটা হচ্ছে কেটে নিয়েছে এর আগে, যে কারণে আমরা আর এখানে আক্রমণ করবো না, আমরা যাবো অন্যদিকে। চক ঠিক করছে মানে কি, বাঘের লাগে দেখা হবে না, বাঘের সাথে দেখা হবে না সেটা। আচ্ছা, তো বেসিক্যালি জঙ্গলের ভিতরে ঢোকার পরে ওনাদের বেশ কিছু কাজ থাকে। তার ভিতরে অন্যতম একটা হচ্ছে যাতে করে বাঘের আক্রমণে পড়তে না হয় সেই ব্যবস্থা নেওয়া। এখন এর জন্য কি ব্যবস্থা নিবে, চাইলেই তো আর যে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তো এর জন্য ওরা হচ্ছে একজন লোক থাকে যিনি অভিজ্ঞ জঙ্গল বিষয়ে বাঘ সম্পর্কে, এবং যিনি হচ্ছে বিভিন্ন ধরনের দোয়া দুরুদ পরে তারপরে হচ্ছে মানে ফকিরদের মতো করে একটা এরিয়া দিয়ে দেয়, যে এর ভিতরে আর কোনো ধরনের বাঘের সাথে দেখা হবে না। যাই হোক, এটা হচ্ছে ওনাদের বিশ্বাসের জায়গা থেকে ওনারা করে, তো সেটাই করলো এই মাত্র। আর আমরা এগিয়ে চলছি বনের ভিতরে, আস্তে আস্তে করে সময় যাচ্ছে আর বনের ভিতরে ঢুকতেছি আমরা। এভাবে কাদা মাটি শ্বাসমূল সব পেরিয়ে আমরা ঢুকছি বনের ভিতরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা একসাথে প্রায় 15 জন ছিলাম, কিন্তু 15 জনের ভিতর থেকে এই মুহূর্তে আমরা একসাথে আছি মাত্র 3 জন। এই যে আমাদের সাথে আর এক ভাই আছে,
উনি হচ্ছে আমাদের সাথে আমাদের গাইড হিসেবে আছে। এবং বাকি যারা ছিল তারা সবাই কিন্তু কয়েকটা ভাগে ভাগ হয়ে এদিক সেদিক চলে গেছে, কারণ তারা হচ্ছে মধু খুঁজতেছে। মধু খুঁজলে আমরা কিভাবে বুঝবো ভাই? মধু পাইলে কুক দেবে। আচ্ছা, কেউ যদি মধু পায় বা মধুর বাসা পায় তাহলে হচ্ছে কুক দিবে বা কোনো সিগন্যাল দিবে। সেই সিগন্যাল ধরে আমরা তাদের কাছে আবার এগোবো, একসাথে যাব, এক জায়গায় জড়ো হয়ে সেই মধু কাটা হবে। এই আর জঙ্গলের ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম, আর নিচে শ্বাসমূল, মানে এর ভিতর দিয়ে হাঁটাটা রীতিমতো যুদ্ধের মতন। তো এখন যেটা বিষয় হয়েছে, একটা মধুর বাসা পাওয়া গেছে। আমাদেরকে কুক দেওয়া হচ্ছে, ওনারা সিগন্যাল দিচ্ছে। এই যে একজনে কুক দিচ্ছে, সবাই সেই সিগন্যাল ধরতেছে। এর ভিতর থেকে এখন আমাদের কাছে যেতে হবে। দেখেন একদম সুন্দরবনের রন্ধ্র থেকে, মামার মুখ থেকে কিভাবে এই লোকগুলো এই যে মধু আহরণ করে জীবন বাজি রেখে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদেরকে দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমাদের। এই যে আমরা যেটা থেকে মধু আহরণ করবো এমন প্রথম বাসা হচ্ছে এটা। বাসার এখানে বসে খুব বেশি এটা সাউন্ড করা যাবে না, যে কারণে আমরা খুব বেশি সাউন্ড করবো না। ওই হচ্ছে বাসা। এই কাঁচা জিনিস জ্বলবে, এগুলো কাঁচা জিনিস না দিলে ধোয়া হয় না, উপরে থাকবে। বেসিক্যালি আমাদের প্রয়োজন ধোয়া, শুকনো ডাল আর চারপাশে থাকবে কাঁচা। আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি আমাদের লাগবে ধোয়াটা। কাঁচাটা দিলে ধোয়াটা ভালো হবে, আর শুকনো ডাল দিলে আগুন ধরবে, যার কারণে মৌমাছি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পুরো ক্ষতিগ্রস্ত হবে আর কি। যাতে ক্ষতি না হয় এই কারণে কাঁচা পাতা দেওয়া। আচ্ছা আচ্ছা, বেশ। আমাদের হচ্ছে লুফা বানানোর কাজ চলছে। আগে হচ্ছে ওনারা এলিমেন্টসগুলো সব একসাথে করতেছে। এটা দিয়ে কি করবেন ভাই? এই যে এটা দিয়ে আমাকে ধরার জন্য আর কি। ও, লুফাটা ধরার জন্য। ও আচ্ছা আচ্ছা, কোট্টো বলে। হ্যাঁ, এটা কোট্টো বলে। দেখেন ওনারা কিন্তু শুকনো ডাল, কাঁচা পাতা এগুলো মিক্স করে লুফাটা তৈরির কাজ এগুচ্ছে। তো দেখেন আমি কিন্তু ঘেমে অবস্থা একদম খারাপ, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম এই জঙ্গলের ভিতরে। ওনারা কিন্তু সেই গরমের সাথে রাত দিন যুদ্ধ করেই এই মধু আহরণ করে, এবং সেই মধুই আপনারা মজা করে খান। আর আমাদের এই যে জঙ্গলের ভিতরে এখানে কিন্তু যে আমাদের একটা গান আছে না, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম। হ্যাঁ, তো জঙ্গলের ভিতরে কিন্তু কোনো টেলিফোন, কোনো পিয়ন নাই। এখানে একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে কি জানো, এটা দেন তো, একটু দেন তো একটু। হ্যাঁ, আবার দেন তো। এই এটা হচ্ছে এখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম। ওনারা যতজন আছে এই আশেপাশে সবার সাথে যোগাযোগ করা হবে শুধুমাত্র এই সাউন্ড দিয়ে। এই যে আমাদের দলনেতা, আমাদের লিডার, সে হচ্ছে এখন পান খাইতেছে। হ্যাঁ, সে এখন পান নিছে, জঙ্গলের ভিতরে পানটা চলে বেশ ভালো। আর আমরা হচ্ছে এদিকে এই যে দেখেন প্রিপারেশন নিচ্ছি। এগুলো ছাল কেন সিলাইতে হবে? ও, এটা দিয়ে বাঁধবো, এটা রশি আমাদের। আচ্ছা আচ্ছা, মানে আমাদের লাগবে শুধু ছাল, ডালটা কোনো কাজের না। আচ্ছা, গাছের চামড়া দিয়ে এই যে এটাকে বাঁধা হবে। ভাই এই যে একটু আগে দেখলাম আমরা এখানে একটা বানর, হ্যাঁ, এই যে এইখান থেকে হাইটে গেছে। বানর কেন আসলে? এতগুলো মানুষ তার ভিতরেও, ওরা ভয় পায় না? মধুর চাক দেখলে, মধুর চাকের আশেপাশে সবসময় থাকে, বিচরণ করে। আচ্ছা আচ্ছা, মানুষের অপেক্ষা করে বানরে। যদি বানরে যদি মধুর চাক ভাঙিয়ে খাইতে পারতো, সুন্দরবনে একটা মধুর চাক পাওয়া যাইতো না, পাইতেন না আপনারা। যখন মানুষ আসে তখন বানর আশেপাশে থাকে বাসার। আচ্ছা, এক প্রকার বলা যায় যে বানর ইঙ্গিত করে যেখানে মধুর চাক আছে। ও, বানরে আপনাদেরকে পথ দেখায়, মধুর চাক আছে। কারণ কি, যখন আমরা চাক কাটি, চাকের একটু অবশিষ্ট কিছু অংশ থাকে, ওই অংশগুলো আমরা নিই না, যেমন ফুলের রেণু থাকে, তারপর কিছু পোকা পড়ে, কিছু পয়রা তো থাকে নিচে, মধু ভরপুর থাকে, ওইগুলো ওরা খায়। আচ্ছা, এই কারণে প্রচুর আসে। এমনকি দেখা যায় যে আমাদের হাতের কাছ থেকে থাবা দিয়ে নিয়ে যায়, খুব কাছাকাছি চলে আসে। আপনারা অবশ্যই আমি দেখাবো, যেহেতু বানর আসছে এখানে, আপনি অপেক্ষা করেন এবং আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক, এখানে একটা বানর আছে, বেশ সুস্থ সবল বানর, মানে একটু গাছপালা বেশি, যে কারণে এখন বুঝতেছি না বা দেখা যাচ্ছে না, কিন্তু আসবে, আমরা মৌ কাটলে এখানে আসবে।
এই অস্ত্র অস্ত্র আমাদের সুরক্ষা দেয়। মেইন অস্ত্র। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ করে আটা থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। না না না, কোনো সমস্যা নাই। যদি আপনি এই ধোয়ার বাইরে যাইবেন আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ধোয়ার বাইরে বলতে ধোয়া না থাকলে বিপদের সম্ভাবনা থাকে। আচ্ছা, তো এখন হচ্ছে আসলে ওনারা তো রেগুলার আসে, ওনাদের যন্ত্রপাতি সবই আছে, সেফটি গার্ড, বাট আমরা তেমন কোনো সেফটি গার্ড আসলে অ্যারেঞ্জ করে আনাটা আমাদের পক্ষে পসিবল হয় না, যেহেতু শর্ট টাইম প্রোগ্রাম। যে কারণে এখন রেইনকোট ছিল বোটে, রেইনকোট নিয়ে নিলাম, রেইনকোট গায়ে দিয়ে তারপরে হচ্ছে মধুর যে বাসা, সে বাসার কাছে যাব। দেখি আল্লাহ ভরসা। এমনিতেই যে পরিমাণ গরম, তার উপরে রেইনকোট। এটার উপরে আক্রমণ না করতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমি হচ্ছে এখন প্রিপারেশন নিচ্ছি। এই যে বাইরে বাংলা নেট দিয়ে সুন্দর করে পেঁচাই দিয়ে হাতে তো সমস্যা হবে না, হাতে। আচ্ছা, ওস্তাদ হচ্ছে গুরু। আসসালামু আলাইকুম গুরু। আপনার খোঁজে চলে আসছে এই যে গহীন সুন্দরবনে। গুরুর নাম কি গুরু? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। কত বছরের অভিজ্ঞতা আপনার এই মধু কাটার? কত? 30 বছর। 30 বছর। 30 বছর আমার বয়সও হয় না, মানে হয়েছে সুই সুই অবস্থা। তার মানে আমার যা বয়স, আপনার তা অভিজ্ঞতা। মাশাআল্লাহ, এত অভিজ্ঞ একজন লোকের সাথে আমাদের দেখা হয়েছে। এখন আমরা যেখানে একটা বাসা পেয়েছি, মৌয়ের বাসা, এটা তো আমরা কাটতে যাব। আপনি তো থাকবেন সাথে নাকি? তো আচ্ছা, বাসা কাটবে হচ্ছে উনি। এবং এই যে বাসাটা দেখছেন আপনি ভালো করে, এখানে যেটা আছে, এটা মানে কেমন মনে হয়? বাসাটা কতদিনের পুরনো বা কেমন কি হতে পারে? 15-20 দিন হয়ে গেছে বাসার বয়স। বাসার বয়স। এটার ভিতরে মৌ আছে? আছে। কি পরিমাণ হতে পারে? হয়তো বা 2 কেজি 2.5 কেজি। 2 থেকে 2.5 কেজি হতে পারে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ তা দেয় তাই পাবো আমরা। বাসার সাইজ বড় না। আচ্ছা আচ্ছা, এটাই তো আমাদের প্রথম বাসা আজকে। জি, এটাই প্রথম বাসা। শুরু করব ইনশাআল্লাহ এটা দিয়ে। ইনশাআল্লাহ, ঠিক আছে গুরু, চলেন তাহলে, আমিও আসি আপনার সাথে। আচ্ছা। ও যে দেখেন ভিতরে নড়তেছে, ভিতরে নড়তেছে, বানর আছে। আগেই বলছি যে বানর কিন্তু আসে, মানুষ মৌ বাসা কাটে, সেই মৌ হচ্ছে ওরা খায়। তো বানর হচ্ছে এই জন্য চলে আসছে। ও, আপনারা দিয়েও যান আবার? ভালোবেসে কিছু দিয়ে যান না? যেহেতু তারা পথ দেখায়, তাহলে দিতে সমস্যা কি? তাদেরকে মৌ দিয়েছি, তারা নিয়ে আসবে না, প্রচুর আসবে না, সবাই একজন আসছে আর পিছনে আছে। আমরা কিন্তু সবাই প্রিপারেশন নিচ্ছি, মানে যারা হচ্ছে বাসার কাছে যাব তারা প্রিপারেশন নিতেছি, আর যারা হচ্ছে আছে এরা কিন্তু ওদিকে চলে যাবে, পিছনে চলে যাবে। এখন বানর খুব কাছে আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই বানর, বনের ভিতরের বানর। ও হচ্ছে আমার ক্যামেরা দেখলেই চলে যায় ভিতরে। একদম বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে, বসে আছে। ও মানে এরা, এদের ভিতরে খবর হয়ে গেছে যে মৌ কাটতে আসছে মৌয়ালরা। আচ্ছা, দেখেন বানর আর মানুষের সাথে কি একটা মেলবন্ধন, একে অন্যের উপর নির্ভরশীল। মানুষের তাকে প্রয়োজন মৌয়ের বাসা কোথায় আছে সেটার খোঁজ নেওয়ার জন্য, আর মানুষকে তার প্রয়োজন মৌর বাসা কাটলে সে মধু খাবে। আমরা আমাদের বাস্তু সংস্থান এভাবেই তৈরি হওয়া। আর আমার অবস্থা দেখেন, আমার অবস্থা দেখেন, আমি মানে কোন রূপে আছি বর্তমানে। আর এই যে আমাদের যে লুফা, যেটা মেইন অস্ত্র, সেই অস্ত্রে কিন্তু ধার দেওয়া শুরু হয়েছে। ধার দেওয়া বলতে আগুন, আগুন জ্বালাইতেছি। একদম কাছাকাছি চলে আসছে, দেখছেন, একদম কাছাকাছি চলে আসছে। তো চলেন, যেহেতু সেফটি গার্ড আছে, আল্লাহ ভরসা, যাই আস্তে আস্তে করে আগাই। ভাই আছেন না? ছোটাছুটি শুরু করে দিচ্ছি, দেখেন এই যে বাসা। আমার চোখের উপরে এসে পড়তেছে মৌমাছি।
জীবনের প্রথম আমি এভাবে এটা মৌয়ের বাসা ভাঙতেছি আর সেই বাসা এত কাছ থেকে দেখতেছি। সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা মাত্র 3 জন মানুষ এখানে আসছি এই বাসার কাছে। দেখুন আমাদের মৌয়ের বাসা। পারবে না, তুমি দাও, ধরো। পারবে না। ওইটা কি কাটতেছে ভাই প্রথমে? গুদ্রা ময়লা আর কি ওখানে। ফুলের রেণুগুলো, ফুলের রেণু যে, হ্যাঁ, ওই ফুলের রেণুগুলো মানে এটা নিচে রাখে, তারপর উপরে রাখে। ও উপরে থেকে মধু। এই যে মধু এই যে ফোটা ফোটা দেখা যাচ্ছে। আহা, ধোয়াটা তো একদম অন্ধকার করে দেবে সব। দর্শক, আমাদের মধু কাটার যে অভিযান, সেই অভিযান কিন্তু চলছে। এই যে প্রথমে উনি হচ্ছে পাতিল দিচ্ছে, পাতিল, এই যে পাতিলটাকে দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে উপর থেকে কেটে আস্তে পাতিলের ভিতরে নিয়ে নেমে যাবে। মাশাআল্লাহ, কি অপরূপ দৃশ্য। কাটতেছে। আমি আসলে এখান থেকে নড়াচড়া করতে পারতেছি না, কারণ আমার প্রতি নির্দেশনা আছে এই যে ধোয়ার কুণ্ডলী, এই কুণ্ডলীর কাছে থাকার। ওনারা কিন্তু শুধুমাত্র যেই জায়গাটাতে মধু আছে সেই জায়গাটাই কাটলো, বাকি জায়গাটা কাটবে না, কারণ বাকিটা হচ্ছে মৌপুকের হচ্ছে বাসা। ওইখানে হচ্ছে মৌপুক থাকবে, তারা আবার নতুন করে মধু আহরণ করবে, বাচ্চা দেয়। ওর ভিতরে বাচ্চাও আছে না? আমাদের অপারেশন কমপ্লিট। আমরা কি বের হবো এখন এখান থেকে? ভাইজানের হচ্ছে মধু কাটা শেষ, উনি এখন নামতেছে। এই হচ্ছে ধোয়ার কুণ্ডলী। ওইটাকে আগে নিতে হবে না? আলহামদুলিল্লাহ, আমাদের যে প্রথম অভিযান সফল। আমরা এরপরে হচ্ছে বের হইতেছি এখন এখান থেকে। দেখা যাক কতটুকু মধু হইল। প্রচণ্ড পরিমাণে গরম রে ভাই, এই যে রেইনকোটের ভিতরে এই সময়। এই হচ্ছে আমাদের এত পরিশ্রমের ফসল। এই যে মাশাআল্লাহ, দেখেন মধু পেয়ে গেছি। বেলা শুনছো, আমরা মধু পেয়ে গেছি। কোথায়? এই হচ্ছে মধু। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর, সুন্দরবনের মধু একদম লাইভ কাটলাম, একদম লাইভ। দেখতে পাচ্ছেন ভিতরে মধু কিভাবে? বাহ, কি উপরে আছে কেউ? কতটুকু পাইলাম ভাই? এখানে 3 কেজির মতন হবে। 2.5-3 কেজি হবে। 3 কেজি হবে। আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে মৌ বাসার যে হচ্ছে ময়লাগুলো যেখানে থাকে, আমরা যেটাকে প্রথমে কাটছি, সেগুলো কিন্তু এসে নিয়ে গেল। ওই যে দেখেন, ওই কতগুলো আসছে, দেখেন 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 দেখেন। বাহ বাহ, ওই যে দেখেন দেখেন, মানে আমাদেরকে দেখে একটু ভয়ই আছে। বাহ 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 বাহ, মাশাআল্লাহ, জঙ্গলের কি নিয়ম দেখছেন? দেখেন দেখেন কতগুলো, মানে তারা মোটামুটি একটা মিছিল বসাইছে, এখানে জনসভা বসাইছে যে মধু কাটতেছে, কি কোথায় আছো সবাই আসো। সারাদিন থাকলে তো খাওয়া পানিতে খুব শর্ট পড়ে। দেখছেন কত সুন্দর করে চাকে লিপ দিয়ে রাখছে। সূর্য দেওয়ার সম্ভাবনা নাই। কত কাজে মজুরা সেভ করি। 2 নম্বরে কোনো কতগুলো কি জানে? পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা কই? বে এইটা কই? হ্যাঁ? বড় এইটা কই? তো আমরা যে মারাটা কই?
একদম জঙ্গলের ভিতর থেকে এতটা রিস্ক নিয়ে আপনাদেরকে এই মধু কাটা আর কে দেখাবে বলেন। তো আমরা যে মধুটুকু কাটলাম এটুকু হচ্ছে, এখন কি করতেছেন? মধু নিয়ে নিচ্ছি না, এটা মোম সহ দিয়ে তো সাদা দেখে। হ্যাঁ দেন, আমার হাতে দেন। এই হচ্ছে এই মধু, এই হচ্ছে মধু। চলেন আমরা টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। পড়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। সাউন্ড করে কি ভাই? গড় করে। অত্যাধিক লেভেলের গরম, আমি একদম ঘেমে গোসল করে ফেলছি। দেখেন আমার শার্ট ফুললি একদম ঘেমে, কি একটা অবস্থা, মানে নিঃশ্বাস নেওয়ার মতন অবস্থা নেই, এমন একটা কাহিনী। যাক আলহামদুলিল্লাহ, সাকসেসফুলি আমরা প্রথমটা কাটতে পারছি, একটা পোকার কামড় খাইয়ে। তো এটা সত্যি এনজয়েবল এবং দারুণ অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, মধু কাটতেছি, এই মধু আসবে, এই মধু আপনাদের দরজায় পৌঁছবে। সো একদম রুট লেভেল থেকে যেভাবে তুলতেছি, আনতেছি, আহরণ করতেছি, সবই দেখাইতেছি, এই মধু আপনাদের ঠিকানায় আপনাদের দরজায় পৌঁছবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা এই প্রথম বাসা থেকেই এতটুকু মধু পেলাম। এখানে প্রায় 3 কেজির মতো মধু হবে। তো মধুগুলোকে কেবলই হচ্ছে মোম থেকে ছাড়ানো হয়েছে এবং পরে আবার এগুলোকে কিন্তু পিউরিফাই করা হবে, মানে বিভিন্ন সেকটি দিয়ে সেকা হবে, তারপরে কিন্তু এগুলো ডেলিভারির জন্য প্রস্তুত হবে। দর্শক, গহীন সুন্দরবন থেকে মধু আহরণের আমাদের এই এক্সক্লুসিভ সিরিজটির আজকে প্রথম পর্ব শেষ করব এখানেই। প্রথম পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী পর্বগুলোর দিকেও নজর রাখবেন। ইনশাল্লাহ এই সিরিজের অন্যান্য পর্বগুলোতে আপনারা আরো ধামাকা কিছু দৃশ্যের সাক্ষী হতে পারবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, চারপাশের সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন। আর হ্যাঁ, যারা এমন সুন্দরবনের প্রাকৃতিক মধু কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে।